শিক্ষা তো ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে, সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন। যদি আর্ম ফোর্সেসকে বলা হয় দে আর দি মানে মোস্ট পাওয়ারফুল অর্গান অফ দি স্টেট, মোস্ট পাওয়ারফুল অর্গান অফ দ্য স্টেট। ইফ দে ডোন্ট সাপোর্ট ইভেন এ ডেমোক্রেটিক। স্বাগত ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ, আপনাদের দর্শকদের শুভেচ্ছা। এই স্টুডিওতে আমি বোধহয় 2 বছরের উপরে হয়েছে, অনেকদিন পরে 2 বছরের উপরে হয়েছে আসলাম। আপনার সাথে আমার বোধহয় দীর্ঘ বিরতির পরে দেখা হয়েছে। জি, এর আগে আমার মনে আছে আমরা একসাথে অনেকগুলো সেমিনারেও ছিলাম, টক শোতেও ছিলাম। জি, তখন আপনি মানে সঞ্চালক ছিলেন না, আপনি সঞ্চালক হওয়ার পরে বোধহয় আমি একবারই আসছিলাম মনে হয়। সঞ্চালক হয়েছে সে তো বহু বছর আগে, মাঝে আবার আমাকে বাদ দেওয়া হয়েছিল, তখনকার সরকারের প্রেশার ছিল। আপনি যখন একবার এখানে এসেছি কিন্তু আর 2 মাস হলো মাত্র। না, আমি আগে যখন একবার, তখন একবার আমরা আসছিলাম, তখন নিচে ছিল, ইফ ইউ রিমেম্বার, তখন এই বিল্ডিংটা হয়নি। যদিও বিল্ডিংটাই তো নতুন, বিল্ডিংটা মানে আপনি যখন আসছেন তখন সেই জন্য আপনার সাথে এইভাবে প্রায় অনেক বছর পরে বসলাম। আশা করি আমাদের আলোচনা ফলপ্রসূ হবে। দর্শকদের আমি অভিনন্দন জানাবো। তারপরে আজকে 5 আগস্ট, 2 বছর আগে 5 আগস্টের ঘটনা সবাই জানেন, এখন এটা খুব তাজা। তো প্রথমেই আমি আপনার শুরু করার আগে, কারণ আমি ইমোশনালি প্রচণ্ড ইনভলভ ছিলাম এই পুরো প্রক্রিয়ার সাথে, যেটা হয়েছে যে গণজাগরণের সাথে। আমার ওই সময় কতগুলো টক শো ছিল, সেগুলো এখনও যদি যারা দেখেন তারা জানেন। 4 তারিখে গতকাল থেকে গেল 4th অগাস্টে আমার ক্লিপ দেখলাম যে ফেসবুকে চলছে। 4th অগাস্টে আমরা একটা ঝটিকা প্রেস কনফারেন্স করেছিলাম আমাদের রাওয়া ক্লাবে। ওখানে আমাদের বেশ কয়েকজন, বেশিরভাগই রিটায়ার্ড অফিসার ছিলেন। সেখানে আমাদের প্রাক্তন 2 জন চিফ ছিলেন, একজন জেনারেল নুরুদ্দিন, ইকবাল করিম ভূঁইয়া। তো সেখানে আমরা কয়েকজন সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছিলাম যে, কারণ তার পরের দিন কিন্তু যেটা আমরা জানতে পেরেছিলাম যে সেনাবাহিনী উড গো ইন অ্যাকশন 5 তারিখে, এবং সেনাপ্রধানও কথাবার্তা বলেছেন, কিন্তু সেনাপ্রধান যেভাবে তার কথা বলেছেন সেটা আমার কাছে মনে হলো যে হি কুড নট সে হোয়াট হি ওয়ান্টেড টু সে, এবং তার যে অফিসাররাও, জুনিয়র অফিসাররাও বলতে পারেনি হোয়াট দে ওয়ান্টেড টু। আমি বহুদিন থেকে, যখনই আমি হাসপাতালে কোনো কারণে গিয়েছি, ওখানে গিয়েছি, আমি সাধারণ সৈনিকদের যে মনের ভিতরে যা ছিল তা জানতাম। তারা দেওয়ার ফ্ল্যাবারগাস্টেড। আমাকে শুধু জিজ্ঞেস করতো যে, স্যার আমরা জীবনে ভোট দিতে পারবো কিনা, দ্যাট ওয়াজ অনলি কোশ্চেন দ্যাট। বলে, স্যার ওই 2008-এ ভোট দিয়েছে, তারপর তার কোনো ভোট দিতে পারি না। গ্রামে গঞ্জেও যেখানে যেতাম সেখানে এক কথা। এবং এই সৈনিকদের ভিতরে একটা বিশাল ফ্রাস্ট্রেশন দেখলাম যে যেইভাবে দেশ চলছে, আফটারঅল তারাও তো এই দেশেরই সন্তান, ওরাই আমাকে বলতে পারতো। তো তারপরে যখন এই জুলাই আন্দোলন শুরু হলো, যেহেতু আমি মহাখালীতে থাকি, বেরোতে দেখা হচ্ছে সোলজারদের সাথে, ওরা 2-4টা কথাতে আমি বুঝে যেতাম যে, স্যার কি হচ্ছে, স্যার আমরা কি করব, হোয়াট শুড উই ডু। ইভেন 30 তারিখ 29 তারিখে যখন মহাখালীতে কিছু কিলিং হচ্ছিল, তখন ফিউ সোলজার্স, যার সাথে আমাদের ওই মহাখালীর মোড়ে দেখা, সেখানে আমাকে তো চেনে সবাই, সেখানেও ওদের একই কথা, স্যার আমরা কী করবো, স্যার আমাদের তো হুকুম পালন করতে হবে। তো এইগুলো আমরা অবজার্ভ করেছি এবং দেখলাম। আমার কাছে যেটা মনে হয়েছিল, আমার কাছে না, আমরা যে কজন ছিলাম, যে সেনাবাহিনীকে যদি নামানো হয়, তাদেরকে কিছু কিছু জায়গায় করেছে, কিন্তু যদি ঢালাওভাবে আপনি
আর্মিকে বলেন যে নাও ইউ টেক ওভার, পুলিশ যা করেছে ইউ ডু ইট। আমি টোটালি মানে এক ধরনের স্যাঙ্গুইন ছিলাম যে এই আর্মিতে রিভোল্ট হয়ে যাবে, এবং সেনাবাহিনীতে যদি রিভোল্ট হতো তাহলে ইট উড হ্যাভ গন ইন এ ডিফারেন্ট ওয়ে। কারণ আমি নিজে 3rd নভেম্বর দেখেছি, 7th নভেম্বর দেখেছি, পার্টিকুলারলি 7 নভেম্বর দেখেছি। অ্যান্ড ওয়ান অফ দোজ ভেরি ফিউ অফিসার যে ক্যান্টনমেন্টে থ্রু আউট দোজ পিরিয়ড ছিলাম, যখন জিয়াউর রহমান সাহেব হি কন্ট্রোলড। তো এইখানে তো এখন আর সেই জিয়াকে পাবো না আমরা খুঁজে। তো এটা আমাদের ভিতরে কয়েকজন সিনিয়র অফিসার, আমাদের ভিতরে একটা উপলব্ধি হলো যে আবার যদি ওরকম হয় তাহলে দেশের খুবই বিশৃঙ্খল অবস্থা হবে। দেয়ার মে বি এ সেকশন অফ আর্মি এরকম অর্ডার দিলে গুলি করতে হতো, করবে না। তখন আমরা আহ্বান জানালাম টু আর্ম ফোর্সেস, এটা আপনার কাজ না, আপনি করবেন না। জুনিয়র অফিসারদের, কমান্ডারদের বললাম যে আপনারা এরকম হুকুম দেবেন না, বিকজ এই হুকুম লফুল অর্ডার নয়। সেনাবাহিনীর লফুল অর্ডার হচ্ছে আপনি কমব্যাটে যাবেন, আপনি এনিমি নির্ধারিত থাকবে, সে আপনার সাথে যুদ্ধ করবে, আপনি তার উপরে আপনার যে ফাংশন সেটা করবেন। লফুল অর্ডার নয়। লফুল অর্ডার যদি ইভেন যুদ্ধের মধ্যে যদি বলে তুমি ওই গ্রাম জ্বালায় আসো, দ্যাটস নট এ লফুল অর্ডার। তো সো লফুল অর্ডার নয় এটা, আপনি আপনার জনগণকে মারা, যেটা পাকিস্তান আর্মি করেছে। উই শুড নট ডু ইট। তো আমি মনে করলাম, পরে শুনলাম যে দ্যাট আহ্বান ওয়াজ মানে একদম মানে didn't fall flat. didn't fall flat. It went like বিদ্যুৎ গতির মতো এটা এফেক্ট করেছে। এটা আমি বাড়ি থেকে দেখেছি। জি। তো 5 তারিখে আমরা একটা প্রসেশন বের করতে গিয়েছিলাম। আগে তো অনেকগুলো প্রসেশন হয়েছে ডিওতে, অ্যান্ড আই ওয়াজ দেয়ার। অলমোস্ট আমরা কয়েকজন সিনিয়র ছিলাম, উই ওয়ার ট্রাইং টু লিড ইট। 5 তারিখ সকালে, বৃষ্টি হচ্ছিল সেদিন সকালবেলা। আমি আমাদের শাহিন যে কমপ্লেক্সটা আছে ওই পর্যন্ত আসলাম, তখন আই গট এ ভেরি মিস্টেরিয়াস কল, নট আইডেন্টিফাইড। আমাকে বললো যে স্যার আপনি আগাবেন না, বিকজ ইউ আর অন দি টিপ অফ স্নাইপার, এবং আপনার যদি আপনার গায়ে লাগে অ্যান্ড ইউ আর নট, ইউ আর কিল্ড, দি হোল যে বিপ্লবটা হচ্ছে এটা অন্যদিকে চলে যাবে। হি ডিডন্ট এক্সপ্লেইন টু মি, আই কুড আন্ডারস্ট্যান্ড। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? বললো স্যার আমার নাম আপনার জানার দরকার নাই। আমি অনেকক্ষণ দাঁড়ায় রইলাম, দাঁড়িয়ে চিন্তা করতেছিলাম যে হোয়াট ইট মেন্ট। তো দেখলাম যে এটা বড় একটা ইমপ্লিকেশন হবে। আর ওই দিন কিন্তু স্নাইপার বেশি অ্যাক্টিভ ছিল, ইউ নো ইট। এবং আমি নিজে দেখেছি সিএমএসে যে স্নাইপার শট করে মারা গেছে কয়েকজন। তো আজকে 2 বছর আগের কথা মনে হয় যেন সেই দিনের কথা। শত শত 1,500 1,1400 মতো মারা গিয়েছে বলে ইউনাইটেড নেশনস থেকেও বলা হচ্ছে। আমরাও জানতাম শহীদ হয়েছেন তারা, যারা শহীদ হয়েছেন তারা শহীদ হয়েছেন, কিন্তু যারা এই যন্ত্রণা নিয়ে এখনও বেঁচে আছে, কারো চোখ নেই, কারো হাত নেই, কারো পঙ্গু হয়ে গেছে। আমি নিজে ব্যক্তিগতভাবে বিভিন্ন হসপিটালে অ্যাজ এ অ্যাডভাইজার আমি গিয়েছি, সিএমএতে গিয়েছি। ছোট্ট একটা বাচ্চা দেখলাম যে তার মাথার খুলিটা উড়ে গেছে। আমি যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা পঙ্গু হয়েছেন সমবেদনা জানাচ্ছি। আমরা যখন ইন্টারিম গভর্নমেন্টে ছিলাম আমরা চেষ্টা করেছি কম্পনসেশন বলবো না, অন্তত তাদের চিকিৎসা দেওয়ার জন্য, যারা শহীদ হয়েছে তাদের ফ্যামিলি যাতে থাকতে পারে। মানে আমাদের প্রধান দায়িত্ব ছিল এটাই, এবং করা হয়েছে। অনেককে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে, থাইল্যান্ডে পাঠানো হয়েছে ফর ট্রিটমেন্ট। 2-1 বোধহয় এখনও আছে, আই ডোন্ট নো। তো এটা অত্যন্ত দুঃখজনক। সবচেয়ে দুঃখ লাগে এই যে এটা আমাদের দেশ, আমরা সব বাইরে থেকে আসিনি, আমরা কোনো পাঞ্জাব থেকে আসিনি, আমরা সিন্ধ থেকে আসিনি। হাউ কুড উই ডু ইট? এটা আমরা কীভাবে করতে পারলাম? আমরা আমাদের
নিজেদের সন্তান তুল্য এদের সামনে কিভাবে গুলি মারতে পারলাম। আমি কয়েকদিনের জন্য যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছিলাম, আই আস্কড পুলিশ, আপনাকে একবারও মনে হয়নি? দে হ্যাড নো আনসার, দে ওয়ার রিপেন্টিং। তো তারা একটা কথাই বলছে যে স্যার আমাদেরকে এরকম বানানোর দায়িত্ব তো আমাদের ছিল না, আমাদেরকে যারা দায়িত্ব প্রাপ্ত ছিল তারা তো আমাদেরকে এইভাবে তৈরি করেছে, উই ডিডন্ট নো হোয়াট টু ডু। তো এইগুলো আপনার ইতিহাস যারা লিখবে হয়তো লিখবে। আজকে যারা আত্মাহুতি দিয়েছে, এই ছাত্ররা যারা 15 বছর 16 বছর পলিটিক্যাল পার্টি কিছুই যা করতে পারেনি, এরা জীবন দিয়ে সেটা করেছে। সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি অত্যন্ত পারাক্রান্ত মনে আল্লাহর কাছে দোয়া করি যে উদ্দেশ্য নিয়ে এটা হয়েছিল, আমরা ইন্টারিম গভর্নমেন্টে কতখানি করতে পেরেছি আই ডোন্ট নো, বাট বাংলাদেশ হ্যাভ টু চেঞ্জ, দিস চেঞ্জ হ্যাজ টু বি ব্রট। আপনি আজকে করব, কালকে করব, পরশু করব না, এক্সিস্টেন্স, আমাদের নিজেদের এক্সিস্টেন্স, পলিটিক্যাল পার্টি এখন যারা হেলম অফ অ্যাফেয়ার আছে তাদের এক্সিস্টেন্সের জন্য চেঞ্জ হ্যাজ টু বি ব্রট। এইভাবে হলে এখন যা আমরা দেখছি এরকমই হবে, এর চেয়ে আরও খারাপ অবস্থা হবে। তো আমি এইটুকু বলেই আপনার ইন্ট্রোডাকশনটা শেষ করলাম। আমাদের কন্ট্রিবিউশন যে একেবারে নাই তা নয়, কিছু কন্ট্রিবিউশন ডেফিনেটলি ছিল যৎসময়। থ্যাংক ইউ। এরকম বোধহয় কেউ বলে না যে আপনাদের কোনো কন্ট্রিবিউশন নেই। মানে আপনাদের বলতে যদি আপনি অন্তর্বর্তী সরকারকে বোঝান, হ্যাঁ, অন্তর্বর্তী সরকার ছাড়া আমি বলছি ইন্ডিভিজুয়ালি আমাদের অনেকের সেটা তো কন্ট্রিবিউশন। নিশ্চয়ই আছে। রাওয়া ক্লাবের ওই মিটিংটা তো একটা হিস্ট্রি টার্ন করার মতো ব্যাপার ছিল, এবং এগুলো নিয়ে নিউজগুলো, মানে রাওয়া ক্লাবের যে মিটিংগুলো হচ্ছিল রিটায়ার্ড আর্মি অফিসারদের, এইটা নিয়ে সর্বমহলে তখন আলোচনা হচ্ছিল যে হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন, এবং আলটিমেটলি যেটা হলো দেখা গেল। সেদিক থেকে আপনাদের কন্ট্রিবিউশন তো আছেই। তাছাড়াও অ্যাজ অ্যান অ্যাডভাইজার টু দি ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আপনার আছে, ইন্টারিম গভর্নমেন্টের মানে অনেক অবদান আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তবে মানে আলোচনা শুরুর আগেই আমি আপনাকে ধন্যবাদ দিচ্ছি বিশেষভাবে, যে আপনি যেভাবে একটা ইন্টারভিউ দিয়ে একটা আবহ তৈরি করেছেন, এটা আমার তৈরি করাই কষ্ট হতো হয়তো। মানে এটা হয় মনের মধ্যে থাকলে, আমি জানি না আপনি হয়তো অনেকদিন ধরে কথা এরকম করে বলতে পারেননি সবার সামনে, আমি তো প্রতিদিনই বলছি এটা অক্সর কারণ। আমি 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 এখনো আই গেট ইমোশনাল, কারণ আমি নিজের চোখে দেখেছি তো। আই হ্যাভ সিন মাইসেলফ দ্য ডেড বডি, আই হ্যাভ সিন সিএমএ হসপিটালে যখন আমি অ্যাডভাইজার গিয়েছে দেখেছি। আপনি মানে অ্যাজ এ নর্মাল হিউম্যান বিইং ইজ ভেরি ডিফিকাল্ট টু ওখানে দাঁড়ায় আপনি দেখবেন না এই আহাজারি, এই অবস্থা। এবং আমি এতটুকু একটা বাচ্চাকে দেখেছি, তার মাথার খুলি উড়ে গেছে, এইটুকু, মানে 8-9 বছর হবে সিএম আছে, অ্যান্ড হি ওয়াজ সো জোভিয়াল, এত জোভিয়াল ছিল যে কিছুই হয় না। কিন্তু পরবর্তী পর্যায়ে আমি পরে শুনলাম যে বাচ্চাটি এখনও অনেকে আমার সাথে দেখা করে, অনেকে যারা স্টুডেন্ট ছিল ওই সময়, কারো গুলি পেটের মধ্যে আছে, কারো হাত ঝাঁঝরা হয়ে গেছে। তো এগুলো তো কোনো যুদ্ধক্ষেত্রের মতো বিষয় না, এটা তো আমরা আর আমরা জি কি ছিল ইট ওয়াজ নট এ ভেরি পলিটিক্যাল ইস্যু, একটা সামান্য ইস্যু দ্যাট কুড হ্যাভ বিন রিজলভড। সেইটা করতে না গিয়ে আমরা এত ইগোস্টিক হয়ে যাই, যখন পাওয়ারে যাই, যখন চেয়ারে বসি এবং চেয়ারকে যখন প্রলং করি বিভিন্ন ইসে, দেন উই বিকাম ডেমিগড। এবং আমি দুঃখ বলে ফেলছি আপনাকে অনেক কিছুই হয়তো পরবর্তী বছর। আমাকে দুঃখ লাগে কি, আমরা এই নেতাদেরকে ডিকটেটর আমরা তৈরি করি। এত স্তুতি, ডেমোক্রেসি বলতে কোনো কিছু নাই। আপনি কোনো কিছু বললে বলছে আমরা আমাদের নেতা যা বলবেন তাই। আপনি নেতাকে কি বানাচ্ছেন? স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি ইউ মেকিং হিম ডিকটেটর, এবং ডিকটেটরের উপরে আপনি বানিয়ে ফেলছেন। আমি যে এই হাসিনাকে অতটা দোষ দিব না, ইন এ সেন্স তাকে বানিয়েছে কে? তার এইসব লোকজন চাটুকারি করতে 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 পার্লামেন্টের মধ্যে আলা হজরত
আপনি শুনছেন তো এগুলো? জি। ওই একবার তো উনি মানা করলেন না। স্টেজ কামস যখন বোঝা যায় যে এখন আমি যদি বলি যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী উনি সিম্পল থাকার চেষ্টা করছেন, ইজ ট্রাইং টু ফলো হিজ ফাদার, আমি যেটা দেখছি যে চাটুকারি তো কমে নাই। হি হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। অ্যান্ড আমি মানে আমার মনের থেকে বলছি, বিকজ 15 বছর আমি আপনাকে কিন্তু কম করিনি ডাইরেক্টলি, না হলে আপনি জেলেও গেছেন, আপনি পলিটিক্স করতেন, আপনি জেলেও গেছেন। হ্যাঁ, আমিও তো বেঁচে গেছি যে বিভিন্ন কারণে। বাট আমরা তো ফেল করতে পারি না, এভরি টাইম উই ডোন্ট ওয়ান্ট টু ফেল। এবং এইখানে এই চাটুকারিতা যদি না কমানো হয়, আমি আজকে সকালে আমরা একটু আলাপ করছিলাম যে আমাদের দেশে এত চাটুকারিতা কিভাবে আসলো, কোত্থেকে আসলো। মানে মনে হলো যে আমি যদি এখন একটা চাটুকারিতা করি তারা না জানি আমি ভালো, আই এম ডুইং অফুলি ব্যাড। মানে এটা আমাদের হিস্ট্রিতে ছিল, এরকম মনে হয় না আপনার? ধরেন আমরা মুঘল সম্রাটদের যেইভাবে শটডাউন করেছি, চাটুকারিতে পুরোটাই চাটুকারি। অ্যাকচুয়ালি আমি যদি মানে ক্ষুদ্র আমার হিস্টোরিক্যাল অভিজ্ঞতা বলি, এটা কারণটা হলো আমি যেটা মনে করি আমরা কখনো রুলার ছিলাম না। মানে আমরা মানে বাঙালি, আপনি হিস্ট্রি ঘাটে দেখেন বাঙালি কোনোদিন রুলার ছিল না। কাজে ওই রুলার ক্ল্যানের একটা বৈশিষ্ট্য আছে। আপনি ধরুন নর্থ ইন্ডিয়া ফর এক্সাম্পল, নর্থ ইন্ডিয়া মোস্টলি ছিল রুলার ক্লাস। বাইরের থেকে আসুক বা আসেও নর্থ ইন্ডিয়াতে শুরু করেছে। ওখানে ধরেন নবাবরা এরা ওরা, আপনি রাজা মহারাজা, আমরা তো ছিলাম না। আমরা কোনোদিন ওইভাবে স্বাধীনভাবে নিজেদেরকে রুল করতে পারি নাই। আমরা সবসময় ছিলাম চাটুকার, ওই যে মানে ছাতা বর্দার আর কি। হুজুর যাচ্ছেন, হুজুর যেন পায়ে কাদা না লাগে এই জন্য হাত পাইতে দিলাম হুজুর। এই তো কাহিনী আছে আমাদের। হ্যাঁ, এগুলি কাহিনী আছে তো। আমরা এখন 50 বছর স্বাধীন হয়ে আমরা কেন বেরোতে পারছি না? এটা একটা বড় জিনিস। আমরা আমাদের নেতাদেরকে জীবন থাকতে চায় তখন থাকতে দেই না। চাটুকারি করতে 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 এমন এমন কথা বলে যে বঙ্গোপসাগরের পানি শুকায়া যাবে, কিন্তু আপনার গাথা লেখা শেষ হবে না। এই করে করে আমরা আমাদের পলিটিক্যাল পিপুলকে দারুণভাবে নষ্ট করেছি। এটা চলমান আছে। ওয়ান হ্যাজ টু বি ভেরি ভেরি কেয়ারফুল এই চাটুকারিতা। আই মাস্ট স্ট্যান্ড, যে আপনি যদি আমাকে আমার ভুল ধরিয়ে দেন, আই মাস্ট স্ট্যান্ড অন টু ইট। আপনি চাটুকারি করতে না না স্যার, আপনি যা বলছেন এর আগে কোনোদিন হয় না এগুলো, এই প্রথম। না, আমরা আবার বোধহয় মানে চাটুকারিতে এনজয়ও করি। না না, এনজয় করেন কখন? ধরেন আপনি প্রথম বললেন যে শাট আপ, হ্যাঁ, দ্বিতীয় দিন বললেন শাট আপ, থার্ড ডেতে বললেন ভাই প্লিজ একটু কম করেন, ফোর্থ ডেতে আপনি তখন একটু গালে হাত দিয়ে মুচকে মুচকে আসবেন, তাই তো আই এম দ্য বস, আই ডু এভরিথিং। এই চাটুকারিতা করতে 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 আমরা কাউকে নর্মাল থাকতে দেই নাই। আপনি দেখেন হাসিনার অবস্থা, হাসিনা যা করলো, বাকিরা কখনো তাকে বাধা দিয়েছে? কোনো বাধা দেয়নি। She even didn't know what she was doing. She was killing people. তার নিজের লোককে মারছে, তার নিজের এখনো মনে করেন না এটা? এটাই তো মুশকিল, এখনো মনে করেন না। আমি তো ওই কথাটা বলছি, আপনারা ক্ষমা চান, জনগণকে ফেস করেন, ফেস দ্য পিপল, ক্ষমা চান। একটা লোক এই পর্যন্ত কিন্তু অনুশোচনা করে নাই। আপনি শুনছেন ফেসবুকে এত তারা বড় বড় কথা বলে, একবার বলে নাই যে উই ডিড সামথিং রং। ওরা তো পুলিশ হত্যার বিচার চাই। মানে আরে আগে আপনার এই যে ছাত্র হত্যা করছেন এটা বিচার দেন, বিচার মাঠে আসেন, তারপর না পুলিশের হত্যা। না, বলছি ওইটা তো বলবার মতো পাওয়া যাচ্ছে না, কিন্তু তারা বিচার চাচ্ছে পুলিশ হত্যার। আরে পুলিশ হত্যার বিচার তো আপনি চাইবেন পরে, আপনি আগে আপনার বিচার করবে কে? ইউ হ্যাভ, এটা তো আমাদের কানে শোনা নতুন কিছু না। তো সেটাই, শুট টু কিল, আপনি বলেছেন শুট টু কিল। Sarwar bhai, thank you. মানে it's a good start for my talk show because মানে আজকের দিনটাকে সত্যিকার মানুষের মনের মধ্যে নেওয়ার জন্যে
এই দুঃখ, এই দিনের যে পেইন আছে, যে স্মৃতিগুলো আছে, সেটা যেভাবে আপনি নিয়েছেন আমি মনে করি সেটা বংশের বলের মধ্যে গেছে। সাখাওয়াত ভাই, আমি এই অফ টাইমের মধ্যে আপনাকে যেমন বলছিলাম সেরকম বলি, খুবই চমৎকারভাবে আপনি জাগরণটার কথা বলেছেন, রক্তদান ইত্যাদি যা যা বললেন। আমি মনে করি দর্শকরাও অনেকটা মুগ্ধভাবে বিস্ময়ে এটা শুনেছে মনে করি আমি। কিন্তু এই যে ধরেন 15 বছরের স্বৈরাচারী শাসনের অবসান হয়ে গেল 36 দিনের মধ্যে, এই রক্তক্ষয়ী লড়াইয়ের মধ্যে কি এমন হলো, জনগণের মধ্যে কি আসলো, কি আকাঙ্ক্ষা আসলো যে মৃত্যু ভয় উপেক্ষা করে নেমে গেল? কীরকম হয়েছে, 2-3টা ঘটনা ধরেন। আমি শুনেছি আর্মির লোকজন বা পুলিশের লোকজন নাকি বলেছে গুলি চালিয়ে কত মারবো, একটা মরলে 10টা দাঁড়িয়ে যায়। আবার একটা কথা এরকম শুনেছি, মিছিল যাচ্ছে, সামনে পুলিশ গানটা নিয়ে, কেউ তো বলছে এই সামনে পুলিশ, আরে কিছু না, সামনে বাংলাদেশ, পেছনে মৃত্যু, তারপরে গেছে গুলি চলেছে। আপনি প্রথম যেটা বলেছেন, যেটা আমি হোম মিনিস্ট্রিতে দেখেছি, আমি এই ক্লিপটা, একজন পুলিশ অফিসার বলছেন, তৎকালীন হোম মিনিস্টার বা যদি বলি যে ফরেন রিজিমের হোম মিনিস্টার, তাকে বলছে, সেক্রেটারি স্ট্যান্ডিং, পুলিশ বলছে স্যার কি করব, একটা মারি আর 10টা খাড়া হয়ে যায়, আবার মারি আবার 10টা খাড়া হয়ে যায়। দি ভেরি ক্লিপ, এটাকে যদি আমি ইন্টারপ্রেট করি, তার যারা এই সম্মুখ অগ্রগামী এই আন্দোলনটাকে নিয়ে গিয়েছে, তারা বাংলা যদি বলি মরণ ভয়কে উত্তরণ করে কিন্তু গিয়েছে। জি, একটা সময় আসে, আমি যুদ্ধক্ষেত্রের কথা যদি বলি, প্রথম দিকে খুব ভয় লাগে, প্রথম যখন আপনি যান, কিন্তু ফার্স্ট রাউন্ড যখন ফায়ার হয় আর আপনার পাশে আপনার কোনো কমরেড গায়ে লেগে যদি মারা যায়, আপনি ফিয়ার ইজ লস্ট। দেন তখন বলা হয় যে আপনি ভয়কে জয় করে ফেলছেন অলরেডি। নাহলে আপনি চিন্তা করেন যে এইরকম গোলাগুলির ভেতরে আর্মি ইজ ফাইটিং, তাতে হিউম্যান বিং, হাউ ইট কামস। আপনি ভয়কে জয় করলেন কখন? যখন আপনি দেখলেন যে আলটিমেটলি কি হবে, আই উইল ডাই, সামবডি হ্যাজ ডাইড ফর মি অর ফর দ্য কান্ট্রি। ওটা একটা মোটিভেশন। এখানে তো অবশ্য সেরকম মোটিভেশন ছিল না যে উইল ডাই ফর দ্য কান্ট্রি। বাট যখন একটা গুলি চালালেন, 2টা গুলি চালালেন, 2জন মারা গেল, 3জন মারা গেল, আবু সাইদ যখন এটা করলো, এই ইমেজটা যখন সারা দেশে, সারা দুনিয়াতে তো গেল, আমি দেশের কথা বলছি, যখন ফল করলো, তখন আপনি চিন্তা করেন আমাদের মতো লোকের মনে হলো যে বের হয়ে আমরা 2টা পিটা দিই, হ্যাঁ, রাইফেল নিয়ে লেট মি গো অ্যান্ড কিল সাম পিপল। এই যে ভিতরের থেকে একটা আপনার আবু সাইদের যে স্যাক্রিফাইস, সে তো জানতো যে তাকে গুলি করছে, একটা করছে তারপর সে দাঁড়িয়ে আছে, 2টা করছে তারপর সে দাঁড়িয়ে আছে। এটা আপনার যে ফিয়ার ব্রেকিং হয় না, ফিয়ার ধরুন একটা স্ট্রেট লাইন, ওপর যেটাকে আমরা যদি বলি থিন রেড লাইন, অ্যান্ড দ্যাট ওয়াজ ব্রোকেন বাই আবু সাইদ। যে জন্য আবু সাইদ বিকেম এখন এই জুলাই আন্দোলনের ফেস ওয়ার্ল্ড ওভার, এবং সারা দুনিয়াতেই কিন্তু এটা আপনার মনে আছে নিশ্চয়ই। টিয়ানআনমেন স্কোয়ারে যখন রিভোল্ট হলো, একটা স্টুডেন্ট ট্যাঙ্কের সামনে দাঁড়ালো, ইট বিকেম সিম্বলিক পার্ট অফ রেভলিউশন। তো সিমিলারলি এই যে আমাদের তরুণরা যখন বের হয়েছিল, তারা কিন্তু বের হয়েছিল একটা খুব সিম্পল জিনিসের জন্য, কিন্তু সেইটা যখন তাদেরকে যেইভাবে আক্রমণ করা হলো বাই ওয়ার্ডস অ্যান্ড প্র্যাকটিক্যালি, ওই ফিয়ারটা কেটে ফেললো। যখন এই ফার্স্ট গুলিটা চললো, দ্যাট ফিয়ার ইজ গন, অ্যান্ড দে আর অল ইয়াং পিপল। আমরা না একটু ভয় পাই দৌড় দিতাম, দে আর অল ইয়াং পিপল,
মেবি বোধহয় আমার মনে হয় 99% বিলো 25, এবং ওই একটা এজ যেখানে কারেজ একটা বড় জিনিস। এ তো কয়দিন আগে আপনি দেখেন যন্তর মন্তরে কি হলো, দ্য সেম থিং। যদিও সেখানে গোলাগুলি কিছু করেছে, বাট ওরকম না, দে ডিডন্ট ডু ইট বিকজ দে ডিডন্ট ডেয়ার টু ডু ইট। কিন্তু তারপরেও তো দেখেন সেটাও তো একটা ক্রসিং দ্য ফিয়ার। তো আপনি যখন এই থিন লাইনটা পার করে যান, ওয়েদার ইট ইজ ইউ আর এ সোলজার অর ইউ আর এনিথিং, বিশেষ করে ইউথের মধ্যে যখন আপনি এটা পার করে যান, তখন দেন ইউ জাস্ট ডোন্ট বদার অ্যাবাউট যে গুলি আপনার গায়ে লাগলো না আরেকজনের গায়ে লাগলো না আমার কমরেডের গায়ে লাগলো। কেউ কিন্তু এই যে এখন আমরা যাদেরকে দেখি, যাদেরকে আমরা নেতা বলি, এই আন্দোলনের যারা সমুখ্য সারিতে ছিল, যারা আছে এখনো, দে ডিড নট রান অ্যাওয়ে, তারা পালিয়ে যায়নি, পিছনে যায়নি, দে ওয়ার ইন দ্য ফ্রন্ট। সো এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু, এবং ওই ব্যারিয়ারটা ক্রস করার এনভায়রনমেন্ট তৈরি করেছে কিন্তু তৎকালীন ফরেন গভর্নমেন্ট। বিকজ একটা মেসেজ দেওয়া হলে তোরা ইউ আর নাথিং অফ দিস কান্ট্রি, ইজ মি, এবং দ্যাট হ্যাজ, ওই জিনিসটাই আমার মনে হয় যেটা সাইকোলজিক্যালি মেড পিপল ব্রেভ, লেট আস ফেস ইট, এই দেশ তোর বাপের না, গান যেটা বেরোলো আর কি। তো ওইটাই আমি আমার কাছে সাইকোলজিক্যাল ইস্যুটা এখানে আছে। ওই যে একজনকে মারি আরেকজন আসে, আরেকজনকে মারি আরেকজন আসে, দ্যাটস হোয়াট ইট ইজ। আপনি একটা খুব মানে এই যে এখন যে গল্পটা বললেন তো খুবই চমৎকার গল্প। আপনি নিজে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন 1.5 বছরের মতো সময়, বা বেশি হবে কিছুটা, মানে এরকম অনেক গল্প নিশ্চয়ই জানেন। আমি মনে করবো যদি আপনার বলার মতো সেরকম গল্প হয়, তাহলে দর্শক যারা আছেন তারা খুবই আমরা বলতে পারেন। মানে আমরা চেষ্টা করেছি, আমাদের একটা কালেকটিভ চেষ্টা ছিল। উই ফেস লট অফ প্রবলেম, একটা জিনিস লোকে অনেকে অনেক কিছু বলে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল, যারা আমরা ছিলাম, আমরা যে সবাই খুব একটা খুবই অ্যাডমিনিস্ট্রেটিভলি দক্ষ, একেবারে বিরাট এক্সপিরিয়েন্স নিয়ে আসছি ওরকম ছিল না। কারো 2-4 ছিল যাদের একটু এক্সপিরিয়েন্স ছিল, বাকিদের হয়তো ছিল না। সবচেয়ে বড় জিনিস হলো কি, মানে আমরা ওই রকম হেল্প পাইনি পলিটিক্যাল পার্টিগুলো থেকে, যেরকম একটা আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার কথা অতটা পাইনি। আপনি দেখেন প্রতিদিন কোনো না কোনো বিষয় নিয়ে রাস্তায় নামতো, কারা এরা, ওয়ার দে নাও, প্রতিদিন এক ডিমান্ড নিয়ে, এই নিয়ে ওই নিয়ে, প্রমোশন দাও, এই দাও, টাকা দাও, পয়সা দাও, ইত্যাদি দাও, ইত্যাদি দাও। এটা মানে ব্যাপারটা হলো যে আপনি শোনেন, এখন তো ক্লিয়ার যে অন্তর্বর্তীকালীন সরকার যে থেকে যায় এই ভয় ছিল আর কি। তো আমরা তো থাকার জন্য আসি নাই। উই অল নিউ দ্যাট ম্যাক্সিমাম 2 years যদি থাকা যায়। মেনি অফ আস সেড ভাই এর বিয়ন্ড এটা আপনারা থাকবেন, আমরা থাকবো না। কারণ আমি জানি, আমরা তো দেখেছি যে আপনি প্রথমে খুব ভালোবাসা, তারপরে আপনি শুরু করেন খুদ ধরা, এই ধরা, ওই ধরা, সেই ধরা, অমুক এটা খেয়ে গেছে, অমুকে ওটা করে গেছে। তো আমাদের বাঙালিদের অতিথি বেশি দিনে হলে আদর কমে যায়। হ্যাঁ। তো যাই হোক, একটা আমরাই বলেছি যে ইলেকশনটা যত তাড়াতাড়ি সম্ভব, সিচুয়েশন পারমিটস। কিন্তু একটা বিষয় আমি প্রসঙ্গত বলি, আমরা কিন্তু সবাই এক ধরনের এনশিওরড ছিলাম যে যারাই আসুক, দে উইল ব্রিং এ চেঞ্জ ইমিডিয়েটলি। কারণ আপনি একটা জিনিস যত দেরি করবেন, লিঙ্গার করবেন ফর চেঞ্জ, আপনি ততই কিন্তু ডাইলিউট হয়ে যাচ্ছেন। এবং আমি যেটা মনে করি, যে সমস্ত চেঞ্জের কথা বলা হয়েছে জুলাই সনদে, হয়তো ডাইনে বামে একটু এদিক ওদিক করতে পারেন, বাট ইফ ইট ইজ নট, আপনি যদি এই পুরনো কনস্টিটিউশনকে যদি পরিবর্তন না করেন, তাহলে সামনে বিপদ আসছে আপনার, ন্যাশনালি, ইন্টারন্যাশনালি। এবং আমি পুরোটা এক্সপ্লেন করার দরকার পড়ে না, পাবলিক নোজ। কাজেই আপনাকে whether you like it or not, এটা পরিবর্তন আপনাকে করতে হবে, ইউ প্রমিস টু ডু সো। জনগণের, আমাদের মানে আশাটা ছিল যে এটা হবে,
এরকম একটা কিছু হবে, আমরা একটা পরিবর্তনের সূচনার একটা রাস্তা দেখিয়ে দিচ্ছি, সেটা হবে, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট ওয়াজ প্রমিসড। এটা না হলে এখন আপনি দেখছেন যে কিছু কিছু আলামত দেখা যাচ্ছে যে হাউ দ্য কান্ট্রি ইজ বিকামিং, মানে দেশে অরাজকতার একটা আভাস তৈরি হচ্ছে। তো এটা আপনি পরিবর্তন যদি না করেন, ওই একই অবস্থা যদি চলে, তাহলে ওই আজকে ফ্যাসিবাদী, দুদিন পরে আরেকজন ফ্যাসিবাদী হবে, আমরা কি এর মধ্যে চলতে থাকবো? এটাই কি আমাদের মানে এই দেশের এভাবে চলবে? কাউকে টেনে নামাইতে হবে, আবার মাঝখানে কাউকে উঠাইতে হবে, আবার তাকে আবার পা ধরে টেনে নামা ফেলে দিতে হবে। উইল কন্টিনিউ লাইক দিস? আমাদের তো 55 বছর হয়ে গেছে, পাকিস্তান তো টিকে নাই 55 বছর। কথা আসছে আজকে, মানে এরকম বলা হচ্ছে যে সেনাবাহিনীর পক্ষ থেকে শেখ হাসিনাকে 4 তারিখে জানিয়ে দেওয়া হয়েছিল যে আজ রাতেই তার পদত্যাগ করতে হবে, এটা ছাড়া কোনো পথ নেই। আর তিনি নিজেও পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেই অনুযায়ী ঢাকা দিল্লি বিভিন্ন পর্যায়ে আলোচনাও হয়েছিল। আপনি কি কিছু জানেন, আপনি বলবেন? তার মানে এর মানে হচ্ছে যে শেখ হাসিনার পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া 5 আগস্টের দুপুরে কোনো আকস্মিক ঘটনা ছিল না, ইট ওয়াজ প্ল্যান্ড। আমি একটা ইন্টারপ্রিটেশন করতে পেরেছিলাম ওই দিন, যে আমরা যেদিন কথাবার্তা বলি সেদিন একটা ইন্টারপ্রিটেশন ছিল যে দি রিজিম ইজ নট সার্ভাইভিং। এটার সিমটমটা 3 তারিখ থেকে শুরু হয়েছিল, মানে দেখা যাচ্ছিল, বা 3 তারিখ বা 2 তারিখ থেকে বোঝা যাচ্ছিল রাস্তায় যে সামরিক বাহিনী যেটা ডিপ্লয়েড ছিল তাদের বিহেভিয়ার প্যাটার্ন থেকে বোঝা যাচ্ছিল। অ্যান্ড ভিতরে চিফ অফ আর্মি স্টাফ ওয়াজ কম্পেলড, ওই যে 3 তারিখে একটা মিটিং হলো, দ্যাট মিটিং ইন্ডিকেটেড, ওইটা ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে সামরিক বাহিনী নেই এটার সাথে। এবং আমার যতদূর মনে হয় বা যে এখন যেটা বোঝা যায় যে আলটিমেটলি একটা বোধহয় প্ল্যান ছিল যে সামরিক বাহিনীর হাতে দিয়ে মার্শাল ল করে আমরা সরে যাব, দেন উই কাম ব্যাক এগেইন। কিন্তু সেটা, এই জিনিসটা যদি আমি এটার সাথে একটু যুক্ত করি আপনাকে, 2009-এ একটা ঘটনা ঘটেছিল, যে এই ঘটনা এন্টায়ার আর্মিকে নাড়া দিয়েছিল, এন্টায়ার আর্মিকে। আর ফিউ ইয়াং অফিসার তাদের চাকরি বাকরি চলে গেল, কিন্তু তার ব্যাচমেট, তার ওই জেনারেশন, ইনক্লুডিং আমরা যারা রিটায়ার্ড ছিলাম, উই ডিডন্ট ফরগেট দ্যাট, অ্যান্ড দ্যাট ওয়াজ বিডিআর ম্যাসাকার। ওখানে অনেক অফিসার ছিল যে আমার আন্ডারে চাকরি করেছে, শাকিল আমার আন্ডারে চাকরি, ব্রিলিয়ান্ট অফিসার ছিল। এবার আমি তো তখন ইলেকশন কমিশন, সারপ্রাইজ। এই জিনিসটা আর্ম ফোর্সেস কিন্তু লাইক অল ওভার দ্য ওয়ার্ল্ড, দে লাইক এলিফ্যান্ট, দে লাইক এলিফ্যান্ট। এলিফ্যান্ট কিন্তু ভোলে না, এলিফ্যান্ট উইল নেভার ফরগেট হোয়াট হ্যাপেন টু ইট। আপনি যদি তাকে কষ্ট দেন, সে কিন্তু তাৎক্ষণিক অত কিছু করবে না। পরে আপনি অনেক গল্প শোনেন না, যে হাতির পালে সে বাড়ি ভেঙে দিয়ে গেছে। বাড়ি কার ভাঙছে? যে হাতিকে কষ্ট দিয়েছে। এটা আমি বলছি না, দে আর জাস্ট লাইক, ইটস এ কর্পোরেট বডি। আর্ম ফোর্সেস অল ওভার দ্য ওয়ার্ল্ড ইজ এ কর্পোরেট বডি। আপনি যদি এই কর্পোরেট বডিকে ঠিকমতো পরিচালিত করতে না পারেন, তাহলে দে উইল লুক আফটার দেয়ার ওন ইন্টারেস্ট। এই যে এতগুলো অফিসার মারা গেল, কিল্ড, তার বিচার হলো প্রপার, তার ইনভেস্টিগেশন হলো না প্রপার। আপনি কি মনে করেন যে তার কোর্সমেট, তার ব্যাচমেট, উপরে নিচে কমান্ডিং অফিসার, দে ডিডন্ট নো হোয়াট ওয়াজ হ্যাপনিং? এটা কেন হলো না? এই জিনিসগুলো বাংলাদেশ আর্মিতে তাৎক্ষণিক অত রিয়াকশন হয়নি, কিন্তু একটা সিচুয়েশন যখন আসছে তখন বলছে উই আর নট উইথ ইট, দ্যাট ইজ এনাফ। আপনাকে আমি যখন কথা প্রসঙ্গে কথাটা খুব তাড়াতাড়ি বলি,
জেনারেল এরশাদের ফল হলো কি আপনি জানেন, বলতে পারবেন? মানে দেখলাম যে নুরুদ্দিন যখন মানে ইয়েস, ইয়ে করলেন, যেই দিন আমরা ওনাকে বললাম যে দিস ফার নো ফার্দার, উই ক্যানট প্রোটেক্ট ইউ এনিমোর, আপনি আপনার পলিটিক্যাল পার্টি নিয়ে সার্ভাইভ করতে পারলে করেন, নাহলে করেন না। দ্যাটস হাউ হি, নট মিলনের মারা গেছে, ওইটা মারা গেছে, যদি আর্মি তাকে ব্যাক করতো তাহলে সে হয়তো আরও 1-2 বছর থাকতে পারতো। বাট বলা হলো যে না, আমরা আর এর মধ্যে নাই, উই আর নট গোয়িং টু ফেস, আমরা ফেস করবো না ফর ইউ, আমরা জনগণকে ফেস করবো না। দ্যাট কোল্যাপসড। এবং এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনি দেখেন আমেরিকাতে যখন প্রেসিডেন্সিয়াল রেস হয়, তখন প্রেসিডেন্ট বলে আমার সাথে 300 জেনারেল সাপোর্টেড মি। তো জেনারেল সাপোর্ট দিয়ে তুমি কি করবো? তুমি জনগণের সাপোর্টের কথা বলো। বাট দ্যাটস আ ভেরি, বিকজ দে, যদি আর্ম ফোর্সেসকে বলা হয়, দে আর দি মানে মোস্ট পাওয়ারফুল অর্গান অফ দি স্টেট, মোস্ট পাওয়ারফুল অর্গান অফ দ্য স্টেট। If they don't support even a democratic government, যদি সাপোর্ট না করে তাহলে দ্যাট ডেমোক্রেটিক গভর্নমেন্ট ক্যানট ফাংশন। এটা আমি বলছি না, প্রচুর বই লেখা আছে, ফুকি আমার বই পড়েন আপনি, আরও অনেকের নাম এই মতো মনে নেই, আমার কাছে অনেক বইগুলো আছে, আপনি যদি পড়েন তাহলে আপনি দেখবেন যে দিস আর অল গবেষণা করা বই। তো সেইখানে অন থার্ড যখন উনি মিটিংটা করলেন, প্রেজেন্ট চিফ, হি অলসো আন্ডারস্টুড ফ্রম দি মিটিংয়ের 2-4টা কথাবার্তার থেকেই, ভেরি ইন্টারেস্টিং। উনি যখন বললেন যে আমি আরও কোনো কথা শুনবো না, কনস্টিটিউশন যা বলে আমরা সেভাবে সরকারকে, কনস্টিটিউশনে আমাদেরকে কাজ করতে হবে, চিফ এটাই বলেছেন, ইফ আই এম নট রং। তো সব কিছু বলার পর অনেক প্রশ্ন ছিল অনেকের, একজন লেডি অফিসার দাঁড়ান, উনি বলেন না, আর কোনো প্রশ্ন নাই, আমি কোনো প্রশ্ন নেব না। বাট হি নিউ, চিফ অফ আর্মি স্টাফ, হি নিউ এক্স্যাক্টলি মনের ভিতরে কী আছে। তখন একজন মেজর সাহেব বললেন, স্যার তাহলে আমরা একটা দোয়া করি স্যার, মোনাজাত করি। তো মোনাজাতটা আমার ঠিক মনে নাই সূরাটা, ওটা তর্জমাও করেন, মোনাজাত সূরাটা পড়ে তর্জমা করেন, ইয়া আল্লাহ আমাদেরকে নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি দাও। And everybody said আমিন, even army said আমিন। It's very meaningful, very meaningful. জালিমের হাত থেকে আমাদেরকে রেহাই দাও, ভেরি মিনিংফুল। সো থার্ড, ওই খবরগুলো যখন আমরা পেলাম, তখন আমরা বুঝে গেলাম যে আর্মি নট উইলিং টু গো এনি ফার্দার। এবং আর্ম ফোর্সেস যদি আপনার নাই, এখন তো অনেক কিছু শুনছি যে ইভেন এয়ার চিফ বলছে যে আমি আমার হেলিকপ্টার আর্ম করবো না, আই উইল নট আর্ম। আমার মনে হয় ভেরি লাইকলি, বিকজ র্যাবের হেলিকপ্টার ইউজ আছে, আর্মির একটা হেলিকপ্টার ইউজ আছে টু এক্সট্রিকেট সাম পিপল, কিন্তু আর্মড কোনো হেলিকপ্টার নামেনি। তো মোরলেস বাংলাদেশ আর্মির একটা বিশাল কন্ট্রিবিউশন আছে এই জুলাই আন্দোলনে। যদিও আমরা আর্মিতে থেকে তো ওরকম প্রসেশন বের করতে পারে না, বাট দে ওয়ার ভেরি সিম্প্যাথেটিক অ্যান্ড দে অলসো নিউ যে এরকমভাবে দেশ চলতে পারে না। আপনি কি মনে হচ্ছে বলেন তো, এই যে এত বড় ত্যাগ তিতিক্ষা জীবনদান, তারপরে আকাঙ্ক্ষা ছিল একটা নতুন দেশ, নতুন লাইফ, মানে এক কথায় হলো যে গুণগতভাবেই লাইফ স্টাইল বদলাক, রাষ্ট্র বদলাক, সরকার বদলাক, ডেমোক্রেসি আসুক, কতখানি এক্সপেক্ট করতে পারছেন এখন? আমি সত্যি কথা বলতে হাই এক্সপেকটেশন ছিল, এখনো মনে করি যে টাইম হ্যাজ নট গন, কিন্তু দেশ চালাচ্ছে পলিটিশিয়ানরা, দেশ চলবে পলিটিশিয়ানরাই চালাবে। এখন যারা ক্ষমতায় আছেন
দে হ্যাভ 2/3 মেজরিটি। ওনাদেরকে চিন্তা করতে হবে যে হাউ ফার দে ক্যান গো আন্ডার দিস সার্কামস্টান্সেস। পরিবর্তন আসতে হবে, আমি খুব আশাবাদী যে এটা আসবে, এটা হবে। ফর ফর পলিটিক্যাল সার্ভাইভালের জন্য এটা দরকার আছে, এবং এই সুযোগটা যদি না অ্যাভেল করা হয় তাহলে আই এম সরি, এদেশের কপালে অনেক দুঃখ আছে। নট অনলি ইন্টারনাল, আমি এক্সটার্নালের কথা বলছি। আপনি যতক্ষণ পর্যন্ত ইন্টারনালি স্ট্রং না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি এক্সটার্নাল মোকাবেলা করতে পারবেন না। এটা 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 তো আমি একটা এক্সাম্পল যদি আমি দেই, অত ওরকম এক্সাম্পল হবে না। লুক অ্যাট ইরান, লুক অ্যাট দ্য পিপল অফ ইরান। ইন্টারনালি দে ইউনাইটেড অ্যান্ড স্ট্রং। তো আমরা যদি ওটা করতে না পারি, আমরা এক্সটার্নালি কোনোভাবেই এক্সটার্নাল প্রেশারকে আমরা ওভারকাম করতে পারবো না। তো আমি এখনও আশাবাদী, আই এম শিওর যারা দেশ চালাচ্ছেন they understand much better than you and me, because they are sitting in the helm of affair. এবং যে নমুনা এখন দেখছি কয়েকদিনে খুব ভালো সাইন না, ইটস নট ভেরি গুড সাইন ফর দি রুলিং পার্টি, রুলিং পিপল। বা আমি যদি বলি এন্টায়ার গভর্নমেন্ট, যখন গভর্নমেন্ট বলি তখন পজিশন বোথ মিলে একটা সরকার ধরা হয়। অপোজিশনে যারা আছে তারাও, ইটস নট গুড, কারণ এখানে ইনফিল্ট্রেশন হচ্ছে, প্রচণ্ড ইনফিল্ট্রেশন হচ্ছে, আরও হবে। কারণ যারা ইনফিল্ট্রেট করছে তাদের কাছে হাজার হাজার কোটি টাকা আছে, হাজার হাজার কোটি টাকা আছে টু স্পেন্ড। তাহলে আপনি চিন্তা করেন একটা সামান্য কিভাবে 2 বছর বিদেশে বাড়ি গাড়ি করে থাকে। আমি শিওর আপনি 7 দিন পরে যদি এরকম থাকতাম, 7 দিন 10 দিন পরে রাস্তায় বসে থাকতে হতো যে ভাই আমাকে কিছু খাওয়াও। আমি সাহস করে যেতেই পারবো না। না না, কোথায় যাব? আমাকে যদি আজকে কেউ বলে যে ভাই আপনি চলে যান, আপনার বিপদ আসছে, কোথায় যাব? থাকবো কোথায়? খাবো কি? কার কাছে যাব? তার মানে এইসব লোকজনের যথেষ্ট রিসোর্স আছে। একজন তো বলে 200-370 বাড়ি এক জায়গাতে আছে। মানে দিস কান্ট্রি হ্যাজ বিন জাস্ট লুটেড। আমি বলি সম্পূর্ণ লুট হয়ে গেছে। শিক্ষাত ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষতি হয়েছে অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি। আপনি আজকে বলছেন, আমি সামান্য অভিজ্ঞতা থেকে বলি, পুলিশের মনোবল এখনো ফিরে আসেনি। পুলিশ এখন একটা ডিফিটেড ফোর্সের মতো কাজ করছে। এখন কোনো কিছু হলে দে জাস্ট স্ট্যান্ড, আপনার মুখ দেখে, আমার মুখ দেখে, আরেকজনের মুখ দেখে, আরেকজনের মুখ দেখে, কোন দিকে যাব, কোন দিকে যাব? এইখানে যদি আমি যাই তাহলে আমার বিপদ। এবং আমার অভিজ্ঞতা, এটা আমি তখন ওখানে বলেছি, অনেক সময় among us, অ্যাডমিনিস্ট্রেশন, আপনি অমুক এই করতে করতে বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনের যে ক্ষতি হয়েছে, আপনি 16 বছর 17 বছর কেউ ছিল না, তাকে নিয়ে আসে আপনি অ্যাডমিনিস্ট্রেশন বসিয়ে দিলেন। 17 বছর আগের বাংলাদেশ আর 17 বছর পরের বাংলাদেশ, 15 বছর আগের বাংলাদেশ বা 10 বছর আগের বাংলাদেশ, 10 বছর পরের বাংলাদেশের হোল লট অফ তফাৎ। আপনার ছাত্র জীবনটা চিন্তা করেন আর এখনকার ছাত্রদের কথা চিন্তা করেন। আমি যখন মেজর ছিলাম বা লেফটেন্যান্ট কর্নেল ছিলাম, তখনকার আর এখনকার যারা আছে, আকাশ পাতাল তফাৎ। ইট হ্যাজ চেঞ্জড, ওয়ার্ল্ড হ্যাজ চেঞ্জ, হোল থিং হ্যাজ চেঞ্জ। আপনি সেখানে অ্যাডমিনিস্ট্রেশনকে এইভাবে একেবারে, আমাদের দোষ। আমি ইন্টারিম গভর্নমেন্টের ওয়ান অফ দি ব্যাড থিং, আমি এটাই বলবো যে পিপল প্লেড উইথ অ্যাডমিনিস্ট্রেশন। আমরা অ্যাডমিনিস্ট্রেশনের ফ্যাব্রিকটা নষ্ট করেছি। সেই ফ্যাব্রিক নষ্ট করতে আপনি দেখছেন